ছাগল বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি পশু সম্পদ। দেশের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম প্রধান উৎস এই ছাগল পালন। বাংলাদেশে বেকার সমস্যা ও দারিদ্র্য হ্রাস, মাংস উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, সর্বোপরি আমাদের রসনার পরিতৃপ্তি ঘটানোর ক্ষেত্রে ছাগল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ছাগল পালনের ক্ষেত্রে আধুনিক ব্যবস্থাপনা না থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাগল পালনকারীরা। এই সকল সমস্যা সমাধান এবং ছাগল পালনকে একটি বাণিজ্যিক রূপ দিতে কাজ করে যাচ্ছে সরকার এবং বিভিন্ন সংস্থা। তেমন একটি সংস্থার নাম বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ব্রিডার্স অ্যাসোসিয়েশন। এই সংস্থাটি ছাগল খামারিদের একত্রিত করে ছাগল পালনের যাবতীয় তথ্য প্রদান এবং সহযোগিতা করার চেষ্টা করছেন। এরই আলোকে তারা আয়োজন করেন এক ট্রেনিং সেশনের। আজকে যে ট্রেনিংটা অ্যারেঞ্জ করেছি এটা মূলত ডক্টর তাহমিদ আছেন, যিনি এসিআই ডক্টর। উনি আপনাদেরকে মূলত গোটের ট্রিটমেন্ট কীভাবে ম্যানেজ করতে হবে এবং প্রাথমিক চিকিৎসাগুলো আপনারা যাতে নিজেরাই দিতে পারেন এর উপর উনি একটা ট্রেনিং দিবেন। দীপ্ত কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে সেই ট্রেনিং সেশনের আদ্যপান্ত। আজকে আমরা এখানে এসেছি ছাগল ভেড়া পালন এবং এখান থেকে কিভাবে দেশের আর্থ সামাজিক উন্নয়ন করা যায়, কিভাবে বেকারত্বকে দূর করা যায়। আমরা যে প্রাণীটি নিয়ে এখানে আলোচনা করব, সর্বপ্রথম সেই প্রাণীটা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এটা একটা লাইভ অ্যানিমেল, যার ইংরেজি হচ্ছে গোট। আমি একটা সায়েন্টিফিক নেম এখানে লিখেছি, একটু কঠিন, যাকে আমরা বলি ক্যাপ্রা এগাগ্রাস হিরকাস। এই নামটা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবাই মনে রাখবো। এর একটা সুন্দর মাথা আছে, তাই না? এই যে সেই মাথা, পরে দেখবেন নাক আছে, এই যে মুখ হামেলেছে, দেখছেন? দাঁতগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি না? এর নিচে যে পানিটা আছে এটাকে সাধারণত মাজেল বলা হয়, আর নিচের থেকে এই পর্যন্ত অংশটাকে ব্রিস্কেট বলা হয়। এই হচ্ছে মোটামুটি জেনারেল ফিজিক্যাল স্ট্রাকচার। এখন যদি ভিতরের দিকে আমরা একে আরো বেশি পরিমাণে একটু জানার চেষ্টা করি, ছাগল আসলে কি খায়, কিভাবে খায়, কোন খাবারটা কখন খেতে সে পছন্দ করে, এই জিনিসটা যদি জানি, দেখা যাবে যে ছাগল সাধারণত আপনার একটু নরম জাতীয় লতা পাতা খেতে বেশি পছন্দ করে এবং খাবারের মধ্যে যেন সর্বনিম্ন 18% ফাইবার থাকে। কিন্তু শুধুমাত্র কাঁচা খড় তাকে কোনোভাবে খাওয়ানো যাবে না, কারণ কাঁচা খড়ের মধ্যে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকে। এই অক্সালিক অ্যাসিড ডাইরেক্ট টক্সিন প্রডিউস করতে থাকে এবং ওই ছাগলগুলোকে বাঁচানো তখন খুব কষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? এবং ছাগল একটা যথেষ্ট প্রেস্টিজিয়াস অ্যানিমেল, তাকে মেঝেতে খাবার দিবেন, খাবে না, একটু উঁচুতে ডাইনিং টেবিলের মতো করে খাবার দিবেন, সে ভদ্রতার সাথে খাবার খাবে। স্নায়ুতন্ত্রকে ভালো রাখার জন্য এখানে একটা ভিটামিন বি কমপ্লেক্স বেশি ব্যবহার করতে হবে। বাজারে ভিটামিন বি কমপ্লেক্সের সোর্স হিসেবে অনেক পাউডার পাওয়া যায়। আমরা এসিআই থেকে বিক্রয় করি একটা পাউডার এসিভিট B126। এইটা 10 থেকে 15 গ্রাম আপনি 100 কেজি খাদ্যে ব্যবহার করবেন। আর নর্মালি যদি প্রতিদিন খাবার ব্যবহার করেন, সেক্ষেত্রে 3 আঙ্গুলের 1 চিমটি খাবারের ভিতরে হাত ঢুকিয়ে ছেড়ে দিবেন। কখনো উপর থেকে এভাবে ছেড়ে দিবেন না, তাতে এটা পাউডারের মতো উড়ে যাবে। এখন ছাগলের ক্ষেত্রে আমাদের দেশে একটা চিরাচরিত ডিজিজ আছে, বিশেষ করে খাসির ক্ষেত্রে যেটা আমরা দেখি, ইউরিন ব্লকেজ। সাধারণত একটি ছাগলের দিনে 8 থেকে 10 বার প্রস্রাব করে। এর পরিমাণ কমে গেলে বুঝতে হবে ইউরিন ব্লকেজ হয়েছে। ছাগলের খাদ্যে ক্যালসিয়াম ও ফসফরাস 2:1 অনুপাতে থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। আজকে একদম প্র্যাকটিক্যালি আমি এই ট্রিটমেন্টটা দেখিয়ে দিব। ছাগলের এটা হচ্ছে নাভি, এই যে দেখছেন, এখান থেকে এই দুই জায়গায়, এদিকে অথবা এদিকে ইউরিনারি ব্লাডার থাকে। যখন পেশাবে পরিপূর্ণ হয়ে যাবে তখন এটাকে আইডেন্টিফাই করা আরো ইজি হবে। আপনি কি করবেন, গ্লাসটা দেন, সোজা করে হয় এদিকে, এই জায়গা থেকে এই প্লেসটাতে দেখেন, সবাই দেখছেন আমার, এভাবে আপনি এটাকে চাপ দিয়ে ধরলে যদি ভিতরে ইউরিনারি ব্লাডারে পেশাব ভর্তি থাকে, এটা কিন্তু উপরে উঠে আসবে, ঠিক আছে? যখন ভেসে উঠলো তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, ডানে বামে যে কোনো সাইডে এটা যাতায়াত করছে, তার মানে এটা ভর্তি পেশাবে পরিপূর্ণ আছে। তখন আপনি কি করবেন, এই আইভি ক্যানুলা, এই যে এইটা, ওকে, এইটার আপনি জাস্ট এইভাবে কভারটা খুলে নেবেন, প্লাস্টিকের নিডলটা থেকে যাবে। ইউরিন এই ব্লাডারের মধ্যে
যখন থাকবে তখন আপনি এই জায়গাটাতে জাস্ট নিডলটা সিঙ্গেল এভাবে একটা সিঙ্গেল পাঞ্চ করবেন, পাঞ্চ করে এটাকে বের করে নিয়ে আসবেন, দেখবেন সুন্দরভাবে ইউরিনেশন হয়ে যাচ্ছে। ইউরিনেশন হয়ে গেলেই একটু এই জায়গাতে আশেপাশে একটু চাপ দেবেন, একটু চাপ দিলে পুরো পেশাবটা বেরিয়ে গেলে এর লাইফ পুরো 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে, এ আর শুয়ে পড়বে না, পেটে কোনো পেইন হবে না। এবারে আমরা কিছু ছাগলের কমন রোগ নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের জন্য সব থেকে জরুরি। কক্সিডিওসিস রোগের লক্ষণ: পেটে আলসার হওয়া, পায়ুপথ দিয়ে রক্ত পড়া, পেটে ব্যথা, চোখ মুখ বসে যাওয়া। এক্ষেত্রে ছাগলের মৃত্যু হার অনেক বেশি। একটা ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে মানুষের এজিথ্রোমাইসিন ট্যাবলেট পাওয়া যায়, 2 মাস পর্যন্ত বয়স আছে যেটা, সেটা 250 মিলিগ্রামের একটা করে ট্যাবলেট 12 ঘন্টা পর পর 3 থেকে 5 দিন খাবে। ট্যাবলেটটা গুঁড়া করে এইটা একটুখানি গুড়ের সঙ্গে একটা দলার মতো ভর্তার মতো চাটনির মতো করে তার জিহ্বাতে মেখে দিবেন। কখনোই পানি দিয়ে কোনো ওষুধ ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন না। ফুট রট, এটা একটা ভেরি কমন ডিজিজ ইন এনি টাইপস অফ গোট অ্যান্ড শিপ ফার্ম। ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে পায়ের খুর ক্ষয়ে যায়, এটা একটা কমন ডিজিজ। এটা সাধারণত মিনারেল ডেফিসিয়েন্সির কারণে বেশি হয়ে থাকে। এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা একটা মিক্সচার তৈরি করব। এখানে দুটো প্রোডাক্ট আমার দেয়া আছে, একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড আর একটা হচ্ছে ইউজিনল, এটা একটা অ্যাডহেসিভ। এই দুটো জিনিসই কিন্তু দাঁতের ফুটোতে ব্যবহার করা হয়। এই ট্রেতে কিছু পরিমাণ জিঙ্ক অক্সাইড এভাবে ঢেলে নেবেন, ঢেলে নেওয়ার পরে এটাতে আপনি এভাবে ইউজিনল যেটা আছে এটাকে 1-2 ফোঁটা করে এখানে দিয়ে দিবেন। ছুরি নিয়ে এটাকে আগে এভাবে মাখায় ফেলবেন। এটা কিন্তু একটা পার্মানেন্ট ফিলিং হয়ে গেছে, দেখছেন? ছাগলের এই একটা খুর, এই যে দেখছেন, এই যে খুরটা ক্ষয়ে গেছে না, সবাই দেখছেন? এই খুরের মধ্যে এভাবে এটাকে পরিষ্কার করবেন ব্রাশ দিয়ে, দাঁত মাজার ব্রাশ দিয়ে পরিষ্কার করে এভাবে এটা এইভাবে এটা শুকাতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এটা শুকায় গেলে এটা আর এখান থেকে উঠবে না, কিন্তু তার পায়ের ভিতরে যে ফাঙ্গাল ইনফেকশনটা আছে এটা দূর হয়ে যাবে। কৃমি রোগের লক্ষণ: ছাগলের শুকিয়ে যাওয়া, চোখের অংশ সাদা হয়ে যাওয়া। চোখে একটা কৃমি হয়, ঠিক আছে, এটাকে থ্যালাজিয়াসিস বলা হয়ে থাকে। এছাড়া তার লাংসে আর একটা কৃমি হয়, এটাকে হিমনকাস কন্ট্রোলটাস ইনফেকশন বলা হয়ে থাকে। আপনি ঘাস নিয়ে ছাগলকে খাওয়ান, তখন এই ডিজিজটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন আপনি বুঝতে পারবেন তখন তাকে ভালো করার আর সময় থাকবে না, তাকে অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আর এই ব্লাড ট্রান্সফিউশন করার জন্য বাজারে ইনজেকশন পাওয়া যায় হিমোফান নামে। এই ইনজেকশন যতটুকু পানি আছে এর মধ্যে 100 ml এর মতো ডিস্টিল ওয়াটার আছে, ডিস্টিল ওয়াটারের সঙ্গে মিশিয়ে এটা দ্রুত তাকে শিরায় দিয়ে দিতে হবে। পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন A3 তাকে ইনজেকশন করতে হবে। এর সাথে তাকে ব্লাডের ভলিউমটাকে, যতটুকু ব্লাড আছে তার ভলিউমটাকে বাড়ানোর জন্য হার্টম্যান সলিউশন ব্যবহার করতে হবে। এবং এই কৃমিটাকে দ্রুত মারার জন্য অ্যালবেন্ডাজোল ট্যাবলেট, এটা একটা করে 24 ঘন্টা পর পর 7 দিন খাওয়াতে হবে। এইটা কোনো গরু, ছাগল, ভেড়া, মহিষ যারই হোক তার বডির টোটাল হরমোনাল সাইকেলকে এ ডিস্ট্রয় করে দেয় এবং তার বডিতে কোনো রকমের ডিজিজ রেজিস্ট্যান্স ক্যাপাসিটি রাখে না, সবকিছু নষ্ট করে দেয় আর কি। ইকোনমিক ইম্পর্টেন্সটা খুব বেশি। আমাদের দেশে ভ্যাকসিনের কিছু সিস্টেম আছে, এই ভ্যাকসিনগুলো সবাই দেয় কিন্তু সঠিকভাবে ভ্যাকসিনেশন হয় না। এক হচ্ছে যে ভ্যাকসিন পকেটে করে নিয়ে গিয়ে প্রতিটা গরুকে, ছাগলকে ভ্যাকসিন দিচ্ছে একই সিরিঞ্জ দিয়ে, এটা ভ্যাকসিনেশনের কোনো সিস্টেমে পড়ে না। ভ্যাকসিন করতে হবে সেপারেট সিরিঞ্জ ফর সেপারেট অ্যানিমেল। খুরা রোগের ভ্যাকসিন সবসময় আমরা যেটা সাজেশন করি, প্রতি 4 থেকে 5 মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটা করবেন। বছরে 2 বার দেওয়ার কথা, আপনারা বছরে 3 বার এই ভ্যাকসিনটা করতে হবে। এটা 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে, খুরা রোগ কোনো গরু, ছাগল, ভেড়াতে যদি দেখা দেয় 1 বছরের মধ্যে সেখানে আর কোনো ভ্যাকসিনেশন হবে না। এটা খুব মাইন্ডলি মাথায় রাখবেন। খুরা রোগ যখন হবে এখানে আপনার ট্রিটমেন্ট হবে 3টা ভাবে। প্রথম ট্রিটমেন্ট হচ্ছে খুরা রোগের জন্য তার নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিতে হবে। কারণ খুরা রোগ হলে আপনারা সবাই জানেন মুখে ঘা হয়, পায়ে ঘা হয়। মুখে ঘা হলে মুখ দিয়ে খেতে পারবে না, পায়ে ঘা হলে সে হাঁটতে পারবে না।
তার নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে তাকে ডেক্সট্রোজ বা গ্লুকোজ স্যালাইন তাকে শিরায় দিতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে সে যাতে হাঁটতে পারে, তার যাতে পেইন না হয়, এই জন্য তাকে পেইন কিলার ব্যবহার করতে হবে। পাশাপাশি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য বিটা ল্যাকটামেজ সেন্সিটিভ এই ধরনের অ্যান্টিবায়োটিক সেখানে ব্যবহার করতে হবে, লাইক সেফালোস্পোরিন প্ল্যান্ট হোল, ফ্লুরোকুইনোলোন, তারপরে অ্যামিকোপেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইডিক পেনিসিলিন। পাশাপাশি তার মুখে যে ঘা আছে, মুখের ঘায়ের জন্য তাকে ওরাল একটা জেল তৈরি করতে হবে। প্রথমে লিখবেন 250 ml মধু, তারপরে লিখবেন ভিটামিন সি পাউডার 25 গ্রাম। এর সাথে এসিআই এর একটা প্রোডাক্ট আছে অ্যান্টিভাইরাল, ফ্রা C12 100 গ্রাম, এজিভেট পাউডার 100 গ্রাম, এসিভিট B126 এই পাউডারটা দিবেন 25 গ্রাম। এগুলো সব একটা বাটির মধ্যে নিয়ে সুন্দর করে হাত দিয়ে মিশায় ফেলবেন, ঠিক আছে? মিশানোর পরে যে মুখে খুরা রোগ আছে সেই মাথাটাকে ভালো করে ধরতে হবে একজন, আর একজন কুসুম গরম পানিতে একটু খাবার সোডা দিয়ে বদনিয়া পাওয়া আছে তো আমাদের, এটা দিয়ে ভালো করে ধরে মুখটা পরিষ্কার করে দিতে হবে। এবং তারপরে আপনি যদি এই জেলটা মুখে মাখায় দেন, মাত্র 8 থেকে 12 ঘন্টা সময় লাগবে। 8 থেকে 12 ঘন্টার মধ্যে তার নতুন সেল তৈরি হয়ে যাবে, জিহ্বাটা সিলসিলা হয়ে যাবে এবং নতুন ভাবে সে খাবারের জন্য আকর্ষণ তৈরি করবে। গারল আর মহিষের ক্ষেত্রে গোটা বিশ্বে একটা সিস্টেম ফলো করা হয়, সেটাকে ইস্ট্রাস সিনক্রোনাইজেশন সিস্টেম বলে। একটা হরমোন ব্যবহার করতে হবে, দুটো হরমোন ব্যবহার করে 5টা ছাগলকে এক জায়গায় রেখে দিবেন, পাঠা রেখে দিবেন 10 দিনের দিনে। ওই 10 দিনের দিনে এই পাঠা যে যাকে যাকে পারবে সবগুলোকে সে ইনসেমিনেট করে দিবে। এখন ওই দিন রেকর্ড রাখবেন যে এই তারিখে সবগুলোকে ইনসেমিনেট করা হলো। একটি পাঠা থেকে সর্বোচ্চ সংখ্যায় পাঠিকে ইনসেমিনেট করার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে মাসের প্রথম দিন ইনজেকশন ফার্টিলন 1 ml ছাগলের মাংসে ইনজেক্ট করতে হবে। এছাড়া সিরাপ ইসেল 100 ml শেষ না হওয়া পর্যন্ত হাফ চা চামচ করে প্রতিদিন রাতে খাওয়াতে হবে। সপ্তম দিন ইনজেকশন প্রোস্টেনল 1 ml ছাগলের মাংসে ইনজেক্ট করতে হবে। নবম দিনে আবার ইনজেকশন ফার্টিলন 1 ml ছাগলের মাংসে ইনজেক্ট করতে হবে এবং 16 ঘন্টা পর ইনজেক্টকৃত ছাগলগুলোকে নির্দিষ্ট জায়গায় 1 থেকে 2টি পাঠা দিয়ে ছেড়ে দিতে হবে। পাঠার একটা এখানে ট্রিটমেন্ট থাকবে। আমরা যে ছোলা বুট খাই, ছোলা বুটটা রাতে ভিজিয়ে রেখে পরের দিন এটা 250 গ্রাম, এর সাথে 2 চা চামচ খাবার, 1 চামচ খাবার সোডা, এটা মিশিয়ে প্রতিদিন একবার করে তাকে ডায়েট দিবেন 3-4 দিন একটানা। আপনি প্রথম দিন ইনজেকশন দেওয়ার 5 দিনের দিন থেকে পাঠার এই ট্রিটমেন্ট স্টার্ট করবেন। 5টা ছাগিকে একটা পাঠা দিবেন, 5টার উপরে হলে 6 নাম্বার হলেও পাঠা আর একটা দিতে হবে। বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ব্রিডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত দিনব্যাপী কর্মশালায় ছাগলের বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা এবং সর্বোপরি ছাগল পালনকে কিভাবে একটি বাণিজ্যিক রূপ দেওয়া যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেন মোহাম্মদ হাসিবুল হাসান। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কমার্শিয়াল গোট ফার্মিং। কমার্শিয়াল গোট ফার্মিং বলতে আমরা যেটা বুঝি যে এটা অবশ্যই একটা বিজনেস হিসেবে দেখতে হবে, এটা কোনো শখের কিছু না, এবং এটা যেন আমরা প্রফিট করতে পারি এবং আমরা কোনোভাবে যেন লস না হয় এই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করব। সো ওই জিনিসগুলো যাতে না হয় এবং নতুন যারা শুরু করবেন তারা যাতে প্রপার ওয়েতে প্রপার প্ল্যানিং করে শুরু করতে পারেন সেটা নিয়ে আমরা এখন একটা প্রেজেন্টেশন দিব। ছাগল আমরা কি কি কাজে ব্যবহার করি? মূলত মাংস প্রোডাকশন, দুধ, চামড়া সেল করা, এগুলোতে আমরা ইউজ করি। বাট বাংলাদেশে যেটা আমরা গোট ফার্মিং করি মূলত মাংসের জন্য। ইউরোপ আমেরিকাতে এরা মিল্ক প্রোডাকশন, চিজ প্রোডাকশনের জন্য এরা গোটকে ইউজ করে থাকে। তো আমরা এখন আজকে আলোচনা করব মিট প্রোডাকশন নিয়ে। মাংস এবং দুধের জন্য যে আমরা ফার্মের প্ল্যান করতেছি সেক্ষেত্রে আমরা মাংসটাকে চুজ করতেছি এখানে। তো এখানে আমরা কোন জাত দিয়ে করব এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক আছে। সাধারণত আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় জাত হলো ব্ল্যাক বেঙ্গল। খুব কম খাদ্য গ্রহণ এবং উচ্চমাত্রার শিশু জন্মের কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব জনপ্রিয়। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগল 25 থেকে 30 কেজি ওজনের হয়ে থাকে। এটি উচ্চমানের মাংস ও চামড়া উৎপাদন করে। ওর যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা পার ডে যে ওয়েট গেইনটা করে এটা পর্যাপ্ত না। একটা ব্ল্যাক বেঙ্গল গোট পার ডে সর্বোচ্চ 50 গ্রাম পর্যন্ত ওয়েট গেইন করতে পারে। যারা শুরু করতে চান ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে পারেন, বাট পাঠাটা যেন ভালো হয়। সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন, অথবা যমুনাপাড়ি বা বিটল, সিরোহী এই পাঠাগুলোর সাথে ব্ল্যাক বেঙ্গলের ক্রস করার পর যে পাঠিগুলো তৈরি হয় ওই পাঠিগুলোর রেজাল্ট খুব ভালো হয়, যেটাকে আমরা দোআঁশলা বলি। এই দোআঁশলা ছাগলগুলোতে সুবিধা হলো যে এরা বাচ্চা 2-3টা করে দিবে, প্লাস দুধ প্রোডাকশন ভালো এবং বাচ্চার গ্রোথ ভালো হয়।
বিটল। উপমহাদেশ জুড়ে স্থানীয় ছাগলের উন্নতির জন্য বিটল জাতের ছাগল ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এর ওজন প্রতিদিন 100 থেকে 120 গ্রাম করে বাড়ে। বিটলটাকে আপনার পাঠা হিসেবে চুজ করতে পারেন যারা শুরু করতে চান শুরুতে ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করার জন্য। এরপর আসতেছে আমাদের দেশে খুব জনপ্রিয় একটা জাত, যেটা হলো যমুনাপারি আমরা বলি। যমুনাপারি এই জাতের ছাগল সাধারণত সাদা হয় এবং পায়ের পেছনে প্রচুর লোম থাকে। এরা গড়ে প্রতিদিন 2 থেকে 3 লিটার দুধ দেয়। সো যমুনাপারিটা আসলে মিল্কের জন্য ভালো, মাংসের জন্য না। কারণ হলো যমুনাপারির মাংসটা তত টেস্টি না এবং যমুনাপারির মাংসটা একটু স্মেল আসে, বাট এরা খুব দুর্বল প্রকৃতির হয়, এটা খুব সহজেই রোগ বালাই অ্যাটাক করে আর কি। আর আরেকটা মাংসের জাত হলো, এটা ইন্ডিয়াতে খুব জনপ্রিয়, সিরোহি। সিরোহি ওজন বৃদ্ধি এবং দুধ উৎপাদনের হার অনেক বেশি। এই জাতটি 50 থেকে 60% ক্ষেত্রে 2টি করে বাচ্চা দেয়। সিরোহি জাতটা মাংসের জন্য খুবই ভালো, এটা মাংসটা টেস্টিও এবং এদের গ্রোথ রেটও খুব ভালো। আর এখন আসতেছি বইয়ের নিয়ে। বইয়ের হলো সারা পৃথিবীতে খুব ফেমাস, এটা মূলত মাংসের জন্যই বানানো। আপনি যদি পোল্ট্রির সাথে তুলনা করেন, ব্রয়লার মুরগি যেরকমের, বইয়েরটাও সেম। বইয়ের এদের প্রতিদিন 250 গ্রাম পর্যন্ত ওজন বাড়ে, যা কিনা 3 মাসে 30 থেকে 36 কেজি পর্যন্ত হয়ে থাকে। এবং এরা প্রচুর খেতে পারে, এদের প্রোডাকশন অনেক হাই। বইয়ে আপনার 3 থেকে 4টা পর্যন্ত বাচ্চা দেয়, একবারে কম করে হলো 2টা বাচ্চা আসে বইয়ের থেকে। এবং এই বইয়ের সাথে যখন আপনি দেশিগুলোকে ক্রস করাবেন, তখন আপনি সেম রেজাল্টই পাবেন, বাচ্চার সংখ্যা 2 থেকে 3টা হবে এবং বাচ্চার গ্রোথ খুব ভালো হয়। এবং আরেকটা জিনিস হলো, ছাগল কিন্তু ভেড়া বা গরুর চেয়ে ডিফারেন্ট। ভেড়া বা গরু কিন্তু প্রচুর খায়, যার ফলে নিউট্রিশনটাও নিতে পারে। ছাগল কম খায় বলে ওর কিন্তু নিউট্রিশনটা অনেক বেশি লাগে কম খাবারে। এবং এই নিউট্রিশনের পরিমাণে কয়েকটা ধাপ আছে, যেমন আপনার বাচ্চা হওয়ার আগে প্রেগনেন্ট ফিমেলগুলোকে আপনাকে হাই নিউট্রিশন খাবার দিতে হবে, যাতে বাচ্চার বার্থ ওয়েটটা ভালো হয়। আপনাকে মিনিমাম টার্গেট রাখতে হবে 2 কেজি থেকে 2.5 কেজি বার্থ ওয়েট হতে হবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রেগনেন্ট ফিমেলগুলোকে লাস্ট 2 মাস দানাদার খাবার খাওয়াতে হয়, সাথে ক্যালসিয়াম থাকতে হবে এবং অবশ্যই আপনাকে মিনারেল ব্লক অথবা মিনারেল পাউডার হিসেবে আপনাকে প্রতিদিন খাওয়াতে হবে, যাতে কোনো মিনারেল ডেফিসিয়েন্সি না হয়। সঠিক পুষ্টিমান সম্পন্ন খাবার থেকেই আসে সুস্থ বাচ্চা। আর উন্নত জাতের বাচ্চা উৎপাদন তখনই সম্ভব যখন পাঠি এবং পাঠা উন্নত জাতের হবে। ভালো পাঠিগুলো সাধারণত আপনি দেখবেন যে সামনের গলাটা চিকন থাকবে, পিছন সাইডটা ভারী থাকবে। আর পাঠার ক্ষেত্রে জাস্ট বিপরীত, আপনার চেস্ট অনেক ভারী থাকবে, সামনের সাইড পাঠার ভালো হবে, সে পাঠার তত প্রোডাকশনে ভালো হবে এবং গলা অনেক ভারী থাকবে। ছাগলের জন্ম থেকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত কিছু নিয়ম মেনে চলা খুব জরুরি। বাচ্চার ওজন পরিমাপ, নাভিতে আয়োডিন দেয়া, ওলান পরীক্ষা করা, শাল দুধ খাওয়ানো। একটা বাচ্চা হওয়ার পরে সাধারণত প্রথম 3 দিন মায়ের শাল দুধ খায়, তো এই শাল দুধের পরিমাণ 350 ml করে 3 বার দেওয়া উচিত। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মা যদি মারা যায় বা মা যদি অসুস্থ হয়, তখন এই পরিমাণ দুধটা আপনাকে প্রতিদিন খাওয়াতে হবে। এই প্রথম 3 মাসে আপনি যতটুকু ওয়েট গেইন করতে পারবেন, এটা আপনার বেনিফিট। এরপর কিন্তু ওই পরিমাণে পার ডে ওয়েট গেইন করবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 15 দিন থেকে খাবার ধরাতে হবে অল্প অল্প করে, এবং খাবারটা হতে হবে ড্রাই। জন্মের পর ছাগলের বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পায়। এই সময়টায় ক্রিপ ফিড ফর্মুলা ব্যবহার করলে আশাতীত ফল পাওয়া যায়। ক্রিপ ফিড ফর্মুলাটা হবে আপনার ভুট্টা ভাঙা গুঁড়া করা 50%, সয়াবিনের খোল দিবেন 40%, আর চিটা গুড় 4%, লবণ 1%, চুনা পাথর, আর সাথে অবশ্যই চিলেটেড মিনারেল প্রিমিক্স দিবেন। বাচ্চার গ্রোথের জন্য মূলত আমাদের যে জিনিসটা দরকার খুব ইম্পর্টেন্ট, প্রোটিন পার্সেন্টেজ। আমি যে ফর্মুলাটা দিয়েছি এতে প্রোটিন পার্সেন্টেজ আছে, ক্রুড প্রোটিন, সেটা হলো 19%। বাড়ন্ত ছাগলের জীবন প্রক্রিয়ায় এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় রুমিন বিকশিত হয় এবং খাদ্যাভ্যাস তৈরি হয়। ছাগলের ক্ষেত্রে যেটা হয় যে আমরা গরুর ক্ষেত্রে যে ঘাসগুলো খাওয়াই, এই ঘাসগুলো আসলে ছাগলের জন্য পারফেক্ট না। সেক্ষেত্রে আপনারা আলফা বা হেজলুসান এই ঘাসটা চাষ করতে পারেন। এটার প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি, 18 থেকে 24% পর্যন্ত প্রোটিন থাকে। এবং আলফা হেজলুসান যদি আপনারা চাষ করেন, তাহলে কিন্তু আপনার এই যে সয়াবিন বা এই ধরনের প্রোটিনটা আপনাকে দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ওটাই আপনার সাফিসিয়েন্ট হয়ে যায়। শেড তৈরির ক্ষেত্রে অবশ্যই বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। শেডের ফ্লোর পাকা করে ড্রেনেজ ব্যবস্থা রাখলে শেড সর্বদা পরিষ্কার থাকবে এবং ফ্লোর থেকে কিছুটা উপরে মাচা তৈরি করে দিতে হবে। এছাড়া শেডের সামনে ঘাসহীন খোলা স্থান রাখতে হবে, যাতে ছাগল দিনের বেলা চলাচল করতে পারে। যদি ছাগলকে স্টল ফিডিং করানো যায় তা সবচেয়ে ভালো। গোটগুলোকে যেটা মেনটেন করি সেটা হলো যে আপনি যখন মাঠে ঘাসে চড়াবেন, তখন বিভিন্ন অ্যানিমেলের যে কৃমিগুলো আছে, যে ড্রপিংস গুলো আছে, ওটা থেকে আপনার যখন খাবে তখন কিন্তু আপনার কৃমি চলে আসবে। ঘাস কাটার ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন যে 6 ইঞ্চি উপর থেকে ঘাসটা কাটবেন, 6 ইঞ্চির নিচে ম্যাক্সিমাম কৃমিগুলো থাকে। আর খাবারের ক্ষেত্রে যেটা আমি করেছি সেটা হলো, আপনি দেখেন মাঝখানে ওয়াকওয়ে, 2 পাশে শেড, এই ওয়াকওয়ের ভিতর দিয়ে আপনি খাবারটা দিচ্ছে, ওরা জাস্ট গলা বের করে খাচ্ছে।
যার ফলে আপনার ফার্ম ম্যানেজমেন্ট অনেক ইজি হবে। পানি সবসময় থাকতে হবে, কারণ গোট প্রচুর পরিমাণে পানি খায়। একটা নর্মাল অ্যাডাল্ট গোট পার ডে 8 লিটার করে পানি খায়। সো এটাকে আপনাকে ইনশিওর করতে হবে। আমার ফার্মে পার মান্থ পার গোট 200 থেকে 250 টাকা খরচ পড়ে, এবং আপনার প্রোডাকশন কস্ট যখন বেশি হবে তখন কিন্তু আপনি ব্যবসায় প্রফিটটা খুব বেশি নিতে পারবেন না। আর ফার্মটার ক্ষেত্রে যেটা করতে হবে, দুইটা জিনিসকে আপনাকে সবসময় চিন্তা করতে হবে, অপারেশন কস্ট আর হলো অন টাইম ইনভেস্টমেন্ট। আমি বিলিভ করি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বেশি হলো, অপারেশন কস্ট যদি কমায় নিয়ে আসতে পারেন আপনি খুব দ্রুত প্রফিটে আসতে পারবেন। আপনাকে অলওয়েজ ক্যালকুলেট করতে হবে আমার 1 বছরে কত খরচ, সেটাকে আপনি ডিভাইডেড করবেন 5,000 টাকা দিয়ে, যাতে কিনা আপনি পার গোট 5,000 করে সেল করলে আপনার কত টাকাটা আসতেছে। সো ওই অনুযায়ী আপনাকে প্রোডাকশনে যেতে হবে। সো এখানে যদি আপনার 40টা পাঠি থাকে, আমরা সাধারণত বাচ্চা সবাই ধরে 2টা করে, আমরা সাধারণত কিডিং সাইজ ধরে 1.5, তাতে আপনার টোটাল 60টা বাচ্চা আপনি বছরে প্রোডাকশন করতে পারেন। সো 60টা বাচ্চাকে আপনি মোটামুটি সেল করলে এই কস্টিংটা উঠে আসবে। এরপরে যে প্রোডাকশনটা হবে এর চেয়ে বেশি হলে আপনার লাভ হবে। সো এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।